রাজধানীর বাজারে সয়াবিন তেলের সরবরাহ আবারও কমেছে। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। তবে শুল্ক কমায় দাম কিছুটা কমেছে বলছেন বিক্রেতারা। এদিকে কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। সয়াবিন তেলের সংকট কাটাতে সপ্তাহ দুয়েক আগে আমদানিতে শুল্ক 10% থেকে 5% করা হয়। তবে শুল্ক ছাড়ের এমন উদ্যোগেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। বাজারে দেখা দিয়েছে সরবরাহ সংকট। খোলা সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 165 থেকে 168 টাকায়, আর 1 লিটার সয়াবিনের বোতল বিক্রি হচ্ছে 167 টাকায়। তবে বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে না 1 ও 2 লিটারের বোতল। এর জন্য খুচরা বিক্রেতারা দুষছেন ডিলার ও কোম্পানিকে। তারা আমাদের যে কোনো সব তেলের সংকট দেখাচ্ছে। হাফ লিটার হইতে 1 লিটার তেল দিচ্ছে না, হাফ লিটার তেল দিচ্ছে না, 5 লিটার দিচ্ছে না, 2 লিটার তেল দিচ্ছে না। সবগুলো সীমিত, মানে আমার ধরে লাগবে 5 কার্টন দিচ্ছে, আমাকে 1 কার্টন। যারা তেলটা কিনে একই সমস্যা, এরা কি কারণে তেলটা দিতে হচ্ছে না আমাদের। এদিকে আলুর দাম বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারত থেকে আমদানি করা নতুন আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, দেশে উৎপাদিত নতুন আলু বাজারে ওঠা শুরু করলেই কমে আসবে দাম। নতুন আলু বাংলাদেশটা এখনো উঠি নাই, ইন্ডিয়ানটা আইছে বাজারে 90 টাকা খুচরা বেচতেছি, আর দেশি পুরানটা 80 টাকা বেচতেছি। নতুন আলু 20-25 দিনের ভিতরে চলে আসবে দেশি আলুটা, এটা তো ইন্ডিয়ান আলু। আর আলু যখন ওঠে তখন একটু দাম বাড়তে থাকে, তারপর আস্তে আস্তে আলুর দাম কমে। সরকার কর কমাইলেই বাজারে তার প্রভাব পড়বে এটা আমি মনে করি না। তার কারণ বাজার এই কর যে কমাইলো সেটার মনিটরিং থাকতে হবে। প্রায় 3 মাস পর চালের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। বাজারে প্রায় সব ধরনের চালের কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা। মোটা চালের কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 53 টাকায়, আর 3 টাকা কমে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকন সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসেবের লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বৃহস্পতিবার এসব ব্যাংক হিসেবে লেনদেনের স্থগিতের নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা বলে ইসকন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের মালিকাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসেবের লেনদেন 30 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। একই সাথে তাদের মালিকানাধীন সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ব্যাংক হিসেব সংক্রান্ত তথ্য, যেমন হিসেব খোলার ফর্ম, কেওয়াইসি ফর্ম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী প্রভৃতি 3 কার্য দিবসের মধ্যে পাঠানোর নির্দেশও দিয়েছে বিএফআইইউ। বায়ার্স ক্রেডিট বা পণ্য আমদানির বিপরীতে ঋণের তথ্য শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে আর প্রতি মাসে বাংলাদেশ ব্যাংকে তথ্য দিতে হবে না ব্যবসায়ীদের। আগে ব্যবসায়ীদের নিয়মিত প্রতি মাসে তথ্য দিতে হতো। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, এতদিন ব্যাংকগুলো কোনো গ্রাহককে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানির সুযোগ দিলে তার পরিমাণ, সুদহার, ঋণের মেয়াদ ইত্যাদি তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হতো। বিষয়টি সহজ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে আর আগের মতো মাসিক প্রতিবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন অনুসারে সব ডেটা আপলোড করতে হবে পূর্বের মতোই। পর্যাপ্ত ডলার ও গ্যাস সংকটে হুমকিতে দেশের সিরামিক খাত। এ খাতের প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কমে গেছে অর্ধেকের বেশি। এতে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকা। লোকসানে পড়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সিরামিক খাতে দেশি বিদেশি বিনিয়োগ প্রায় 17,000 কোটি টাকা। যদিও দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে হুমকির মুখে পড়েছে এ খাত। পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে না পারায় এ খাতের 70টি প্রতিষ্ঠানের 50% উৎপাদন ব্যাহত হচ্ছে। ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও নরসিংদীতে 25টির মতো সিরামিক কারখানায় গত কয়েক মাস ধরে পর্যাপ্ত গ্যাস নেই। পণ্যের গুণগত মান ধরে রাখতে সিরামিক কারখানাগুলোতে সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে 15 পাউন্ড গ্যাসের চাপের প্রয়োজন হয়। পাওয়া যাচ্ছে এর অর্ধেক। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামও বেড়েছে 40% পর্যন্ত। ফলে নানামুখী সংকটে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, 50% প্রোডাকশন কমিয়ে দিয়েছে, কিন্তু সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু কতদিন এটা চলবে? যারা কাজ করতো তারা আজকে ওদের কাজ নেই, তাদের কথা আপনারা চিন্তা করতে হবে। আমরা যারা আমরা বলতেছি আমরা মালিক, আসলে তো আমরা মালিক না, আমরা ব্যাংক থেকে টাকা নিয়েছি। আমরা আসলে
দিনকে দিন ঋণগ্রস্ত হচ্ছে। এদিকে ডলার সংকটে ঋণপত্র খুলতে ব্যাংকে ব্যাংকে ঘুরতে হচ্ছে উদ্যোক্তাদের। তাই এ খাতে পর্যাপ্ত জ্বালানি ও ডলার সরবরাহ নিশ্চিতে নতুন নীতিমালা তৈরি করে আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ন্যাচারাল গ্যাসটা এটা একটা আমরা যেটাকে বলি র মেটেরিয়াল, হ্যাঁ র মেটেরিয়াল। সো র মেটেরিয়াল প্লাস এনার্জি, হ্যাঁ তার মানে এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট তাদের জন্য। সরকার তাদেরকে গ্যারেন্টি দিয়েছিল তাদেরকে গ্যাস দেবে, এখন একটা সরকারের দায়িত্ব থেকে যায় যে এগুলাকে, এই ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে বাঁচানো যায়। 2024-25 অর্থ বছরের 4 মাসে সিরামিক খাতে রপ্তানি হয়েছে $1,24,00,000 মতো। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 6% বেশি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রীর অভাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়তে পারেনি কেয়ারি সিন্দাবাদ জাহাজ। বিআইডব্লিউটিএ ঘাটে আরও 2টি জাহাজ অপেক্ষমান, তবে দিনে একটি জাহাজ চলাচলের অনুমতি আছে। সরকারি এই সিদ্ধান্ত মানতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে ডিসেম্বরে সব টিকিট বিক্রি হলেও দ্বীপে যেতে এখনও নিবন্ধন ব্যবস্থা চালু না হয় উদ্বিগ্ন ট্যুর অপারেটররা। কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করেছে কেয়ারি সিন্দাবাদ, সাথে রয়েছে আরও 2টি জাহাজ। তবে সেন্ট মার্টিনে যেতে শুধু একটি জাহাজ চলাচলে জেলা প্রশাসনের অনুমতি আছে। ট্যুর অপারেটররা বলছেন ডিসেম্বরে সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে, কিন্তু নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের ম্যাক্সিমাম টিকিট হচ্ছে বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট। কিন্তু আমরা সরকারের যে নিবন্ধন ওটা এখনো পর্যন্ত আমরা লগ ইন করতে পারছি না। ট্যুর অপারেটরও এই সম্পর্কে অজ্ঞ, পর্যটকরাও অজ্ঞ, যার ফলে জটিলতা দেখা দিয়েছে সেন্ট মার্টিন ভ্রমণ। বৃহস্পতিবার দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কেয়ারি সিন্দাবাদের, কিন্তু পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় সেটা ঘাট ছাড়েনি। আশা করতেছি আগামী 1 তারিখ থেকে কক্সবাজার থেকে যথেষ্ট পর্যটক পাবো এবং এখান থেকে আমরা যেতে পারবো। জেলা প্রশাসক জানান সরকারি নির্দেশনা না মেনে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ নেই। আমাদের কাছে আর কোনো আবেদন পেন্ডিং নেই এখন এই মুহূর্তে, তবে আমরা আশা করি তারা তাদের সুবিধাজনক সময় তারা শুরু করবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে যাওয়া যাবে, রাতে থাকা যাবে না। ডিসেম্বর এবং জানুয়ারিতে যাওয়া যাবে এবং রাতে থাকা যাবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিনে যেতে পারবেন 2000 পর্যটক। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। চাঁদপুরে বাজারে স্বস্তি ফেরাতে স্থানীয় যুবকদের উদ্যোগে গ্রামীণ হাটে বিনা মুনাফায় মাছ, মাংস ও শীতের সবজি বিক্রি হচ্ছে। ভোর থেকে ফরিদগঞ্জের মাতারতলী এলাকায় মান্দারতলী যুব কল্যাণ সংঘের উদ্যোগে এ বাজার চালু করা হয়। উদ্যোক্তারা জানান মূলত নিম্ন ও মধ্যবিত্তের কথা বিবেচনায় রেখে বাজার চালু করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে বিনা মুনাফায় বাজার থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। কুয়াকাটায় কৃষি বাজারে চালু হয়েছে গরুর মাংসের কম্বো প্যাকেজ। প্রেস ক্লাব সংলগ্ন বাজারে 200 গ্রাম গরুর মাংস, 3 পিস আলু, 3 পিস পেঁয়াজ ও 3 পিস কাঁচা মরিচের দাম নির্ধারণ করা হয়েছে 200 টাকা, আর 500 গ্রাম গরুর মাংসের দাম 325 টাকা। এতে ক্রেতাদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি। গরুর মাংস কিনছি কিন্তু কম দামে কিনতে পেরেছি। এই বাজারটা যদি চালু থাকে তাহলে মধ্য আয়ের মানুষের জন্য খুবই সুবিধা হয়। বেশ ভালোই, এবং অন্যান্য শাকসবজি তাজা আছে, বেশ ভালোই। এরকম এটা চালু থাকলে অবশ্যই ভালো। কম মূল্যের দ্রব্যের কারণে আমাদের আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেখানেও একটি ভালো প্রভাব পড়েছে। দ্রব্যমূল্যের দাম কমেছে, ক্রেতারা দরদাম করতে পারছে এবং ক্রেতারা বলছে যে এই পণ্য এত টাকা কম না রাখলে কিন্তু কৃষক বাজারে চলে যাব। জামালপুরের চরাঞ্চলে মৌসুমের শুরুতে অতিবৃষ্টি ও শীতে রোগবালাইয়ের আক্রমণে ক্ষতির মুখে সবজি চাষিরা। এর ফলে লোকসানের আশঙ্কা তাদের, যার প্রভাব পড়তে পারে বাজারেও। তবে মৌসুমের এখনো সময় থাকায় ফলন নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। বলছেন ক্ষতিগ্রস্তদের দেয়া হবে প্রণোদনা। করলা, পটল, চিচিঙ্গা, টমেটো, শসা সহ নানা জাতের শীতকালীন সবজির আগাম চাষ হয় জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে। কিন্তু এবার জমিতেই গাছ মরে যাওয়া সহ রোগবালাইয়ের কারণে লোকসানে চাষিরা। তারা বলছেন মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে ঝরে গেছে অনেক সবজির মুকুল। এখন সবজি তোলার আগ মুহূর্তে বেড়েছে পোকার আক্রমণ। সার কীটনাশক দিয়েও কোনো লাভ হয়নি। বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে গেছে গা, জোয়ার কেটে গেছে গা, ফলন কম হয়েছে। ফুলে গেছে গা, গাছ পাইকে গেছে গা, জোয়ার জুড়ে গেছে গা।
ব্যবসায়ীদের দাবি ফলন কম হওয়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। 20 মিনিট তো ওই ক্ষেত্রে হয় না 4-5 মণ মাল ওঠে, এর জন্য বেশি দামে কিনে লাগতেছে। ফলন কম, সেই জন্য দাম একটু বেশি দিয়ে কিনে লাগছে, আমাদের বেচা লাগে বেশি দিয়ে। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে প্রণোদনা। এছাড়া মৌসুমের আরও সময় থাকায় ফলন নিয়ে কিছুটা আশাবাদী তারা। বৃষ্টির কারণে আমাদের কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটা আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে সেটাকে আমরা কৃষকদেরকে পুষিয়ে দিব। আর যেহেতু আমাদের এখনো অনেকটা সময় আছে, কাজেই আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জনে সক্ষম হব বলে আমরা আশা করছি। গত মৌসুমে জেলায় 17,252 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়। এ বছর এখন পর্যন্ত আবাদ হয়েছে 14,045 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে $1,68,00,000 সমপরিমাণ 6,200 কোটি উগান্ডান সিলিং চুরি হয়েছে। বিদেশে অবস্থানকারী হ্যাকাররা এই অর্থ চুরি করেছে। হ্যাকাররা নিজেদের ওয়েস্ট নামে চিহ্নিত করেছে। তারা ব্যাংক অফ উগান্ডার তথ্য প্রযুক্তি ব্যবস্থায় ঢুকে অবৈধভাবে অর্থ সরিয়ে নেয়। এই হ্যাকার গোষ্ঠীটি দক্ষিণ পূর্ব এশিয়া ভিত্তিক। হ্যাকার ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, চুরি করা অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে। তবে চুরি যাওয়া অর্থের অর্ধেক এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক হ্যাকারদের কাছ থেকে সফলভাবে উদ্ধার করতে সমর্থন হয়েছে। অর্থ চুরির এই ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনি তদন্তের আদেশ দিয়েছেন। আর এই ছিল অর্থনীতি সারাদিনে আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।